আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব বা কোন কথাটা আমি বলতে চাচ্ছি। যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনোভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট, ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার, এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তো ওনাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে, ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার, এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন, এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমারে বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টালি লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করব। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে? এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে, এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করব। জয় বাংলা। আপনি এমপি হয়েছেন দেখেই তো আর দাড়ি টুপি লাগাইছেন দেখেন তো আর বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে না। বেহেশতের টিকিট আপনি নিয়ে মালিক হয়ে যেতে পারেন, বাংলাদেশের সংবিধান আপনাকে এখনো ওই বাংলাদেশের যা তা করে যাবেন এই 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 সুযোগ আপনাকে দেয় নাই। আপনি আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, মওদুদির কথা বলে, এরা তো আবার আমি গবেষণা করেছি জামাতকে নিয়ে, এরা তো নবী মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। এদের কাছে মওদুদি যা বলছে সেটাই হাদিস, কোরআন, সবকিছু আল্লাহ রসুল এগুলো তারা ইউজ করে পাবলিককে ধোকা দেওয়ার জন্য। এগুলো আমরা জানি, মানুষ এখন এগুলো জেনে গেছে। 2024 সালের পরে অনেকেরই মুখোশ খুলে গেছে, অনেকের। সিংকুবাম বলেন, মৌলভী সাহ বলেন, আমাদের মতো কোটায়ালা বলেন, কে কি সবার মুখোশ খুলে গেছে। হাম নিয়ে কারো কথা নাই, শিশু মারা যায় হামে, 70 থেকে 1000 পার হয়ে গেছে, কারো কোনো কথা নাই। সরকার 2 মাস না যেতে 1 লাখ কোটি টাকা ঋণ, ব্যাংক থেকে, ব্যাংকের মানুষ। আপনি হয়তো সম্ভবত একটা আমাদের বোধহয় ভিডিও দেখাবেন যেখানে বলা হয়েছে যে 2 কোটি টাকা ব্যাংকে সে 5,000 টাকা 2,000 টাকা তুলতে পারে। ব্যাংকের অবস্থা দেখেন, ব্যাংকে আমাদেরকে টাকা দিচ্ছে না, বুঝছেন? মানে গ্রাহক তো 2,000 ব্যাংকে টাকা। রাখে নিরাপদে থাকার জন্য, জি, সে টাকা তাহলে এই পাচ্ছে যে না। এই যে পরিস্থিতি, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী কে? এই ইউনূস সরকার, এই বর্তমান সরকার, এরা দায়ী। কিন্তু এরা তো, এদের তো একটা রেডিমেড হাদিস আছে। কে দায়ী? কি হয়েছে? বাইতুল মোকাররমে ঠাড়া পড়ছে, কে দায়ী? আওয়ামী লীগ। চরমোনাই পীরের দরবারে ঠাড়া পড়ছে, কে দায়ী? আওয়ামী লীগ। তারপর জামাতের অফিসে ঠাড়া পড়ছে, কে দায়ী? শেখ হাসিনা। মানে এদের তো আর যদি তাতেও না কুলায়, মনে করেন যে আপনি শেখ হাসিনা, আওয়ামী লীগ, মানে যাই ঘটুক দেশে, দেশে দুর্ভিক্ষ লাগছে, আওয়ামী লীগ। তারপর দেশে বাচ্চারা দের মাদ্রাসায় বলাৎকার করে, এর জন্য আবার আওয়ামী লীগেরও দুষতে পারে, বলবে যে মাদ্রাসা তো আওয়ামী লীগ বানাইছে, মসজিদ আওয়ামী লীগে বানাইছে, এটাও বলে ফেলতে পারে একদিন। খুব বেশি দিন নেই, এমন একটা দিন আসবে যখন দেখবেন যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত মাদ্রাসায় যদি বলাৎকার হয়, বলবে এটা তো আওয়ামী লীগ বানাইছে।
বলৎকার করবে, যারাই বলবে দেখবেন আপনি। আর তারপরও যদি আপনি ঠেকায় রাখতে না পারেন, এটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আমি লিখেছিলাম এবং বলেছি যে বাংলাদেশের যত ক্রাইসিস আছে, কেউ যদি বাচ্চা না হয়, যে 10 বছর 20 বছর বাচ্চা হয় না বা 50 বছর বাচ্চা হয়নি, তাতে কি শুধু বলে দেবে ভারত দেয়, শুধু বলবে ভারত দেয়, জমি জমা নিয়ে ঝগড়া ভারত দেয়, মসজিদের মাইকের ব্যাটারি নষ্ট হয়েছে ভারত দেয়, মৌলভী সাহেবের পাইলস হয়েছে ভারত দেয়, মৌলভী সাহেবের বউ আরেকজনের লোকে ভেঙে গেছে ভারত দেয়, মৌলভী সাহেবের বউয়ের বাচ্চা হয় না ভারত দেয়, মৌলভী সাহেবের মেয়ের হাঙ্গা হয় না ভারত দেয়, মৌলভী সাহেবের মায়ের হাঙ্গা হয় না ভারত দেয়। এটা বলে দিলে এই বাংলাদেশের সব মার্কেটে খাবে, আপনি নিশ্চিত থাকেন, খাচ্ছে, খাবে। টিআইবি টিটিআইবি তারেক রহমানের হাওয়া ভবনের দুর্নীতি নিয়ে অনেক রিপোর্ট করেছিল, টানা পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন করছিল টিআইবি। সেই টিআইবি এখন তারেক রহমানের কাছে চলে গেছে, যেন তারা ভয় পাচ্ছে, মাপ চাইতে গেছে আর কি। এরা ভয়ে যায় নাই, এরা গেছে দালালি করতে। দালাল শ্রেণীর লোক থেকে সাবধান। আপনি দেখেন না, যে লোকটা মমতার জন্য জান দিত, প্রাণ দিত, সুমন, কবির সুমন, সে কিন্তু বলে ফেলেছে যে সে তো তৃণমূল হতে চায়নি, তাকে হাতে পায়ে ধরে নিয়ে গেছে। নায়ক দেব এখন বলতেছে না যে আমি তো হইতে চাইনি, আমাকে জোর করে আর ভাই মমতা ব্যানার্জি তার ভাইপো নিয়ে আসছে। তারপর আরেক গায়িকা দেখলাম বিজেপির যে মমতার জন্য গান গেয়ে গেয়ে গলা ফাটাইতো, ওই যে আগামীকাল বিজেপির মুখ্য শুভেন্দু অধিকারীর মানে অভিষেকে সে এখন বিজেপির পক্ষে গান গাইবে। তো সামসা এরকমই হয়ে থাকে, কখন কে কার পক্ষ নেয় বুঝা বড় মুশকিল, খুবই মুশকিল। কালকে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এই টিআইবি তখন শেখ হাসিনার কাছে গিয়ে বলবে তারেক রহমান তো দুর্নীতিতে 5বার চ্যাম্পিয়ন ছিল, এইবারও হ্যাট্রিক করেছে, কত কথা বলবে। আবার তারেক রহমানের কাছে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, এটাই তো তাদের কাজ। তারা তো মেরুদণ্ড নাই, তারা স্থির থাকতে পারবে না, তাদের মেরুদণ্ড নেই, ছিল না কখনো। বাংলাদেশের বুদ্ধিজীবীদের কখনোই মেরুদণ্ড ছিল না। তার চেয়ে বড় কথা, এরা মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তির সাথে তাদের যে ধরম মহরম, আগে শুধু জানতাম যে মাদ্রাসায় যারা পড়ে বা মাদ্রাসায় থাকে মৌলবী মোল্লারাই কেবল স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, সংবিধান বিরোধী, 72-এর সংবিধান বিরোধী, ধর্মনিরপেক্ষতা বিরোধী, বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে। এখন দেখি না, ও মা, আমাদের মতো কোটটাই পড়া লোকগুলো দেখি মুক্তিযুদ্ধ বিরোধী। মানে তারা তখন লজ্জা পাইছে বলতে, যদি কোনো কারণে কখনো বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে দেখতে পারবেন কত মানুষ, কত কোটটা এলারা তখন জামাত করা শুরু করবে। মানে বাংলাদেশের মানুষজন এরকম যে তুমি কার, যখন যে আমার। মেরুদণ্ডহীন, অধিকাংশ মানুষের মেরুদণ্ডহীন। দেখেন না 2024 সালের ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসেও আমরা কিন্তু কোনো বিএনপি জামাত খুঁজে পাইনি, রাস্তাঘাটে মাঠে ঘাটে হারিকেন দিয়েও খুঁজে পাইনি। আর এখন আপনি যেখানেই যাবেন শুধু বিএনপি আর বিএনপি, জামাত আর জামাত, গিজ গিজ করে, একটু কোনো লোকের কম নাই। আমাদের সরিষাবাড়ি জামাত যেখানে 40,000 অধিক ভোট পাইছে, অথচ আমরা খুঁজেই পাইনি জামাত কোথায়। এগুলো কোথায় ছিল? অর্ধেক ছিল আওয়ামী লীগের ভিতরে আর অর্ধেক ছিল বিএনপির ভিতরে, খুঁজেই পাওয়া যায় না। এখন বেরোইতেছে জামাত ক্ষমতায় আসলে বোঝা যায়, অলরেডি বিরোধী দলে আসাতেই তো অনেকের চরিত্র প্রকাশ হয়ে গেছে। আপনাকে একজন ইয়ে করে বলছে জ্বালা অন্তর জ্বালা, মানে আপনার খুব জ্বলতেছে আর কি। আমার কেন জ্বলবে? আমার কোন দুঃখে জ্বলবে? জ্বলতাছে হলো যে জামাতিরা এখন পুরান ঢাকায় বসে আছে, আওয়ামী লীগকে হটিয়ে সেল চালায় ভেস্তে চলে গেছে, তারপর আপনার ব্যবসায়িক উঠলে তারা জ্বলবে, আমি জ্বলবো কেন? আমার কি পুরান ঢাকায় ব্যবসা প্রতিষ্ঠান আছে? পুরান ঢাকায় আমার দোকান আছে না? গুলশান পরানিতে আমার মার্কেট আছে? যারা না আমার শেয়ার বাজারে শত শত কোটি টাকা জমা রাখছি, যারা রাখছে তারা না মজা বুঝতে আছে। শেয়ার বাজারের 80% মানুষকে আমি দেখতাম ওই সিকিউরিটি হাউস গুলো গিয়ে দেখতাম সারাদিন আওয়ামী লীগের সমালোচনা, শেখ হাসিনার সমালোচনা। কেমন লাগে এখন? জ্বলে কার? আমার জ্বলে নাকি বেটা? আমার জ্বলবে কোন দুঃখে? ভারত থেকে তেল আনার, ভারত বয়কট করে জ্বলবা আমার না তোদের জ্বলতেছে? নির্লজ্জ বেহায়া কোথাকার। আমার জ্বলবে কেন? আমার কোন দুঃখে জ্বলতে যাবে? সারা জীবন ভারত বয়কট আপনি পাকিস্তান থেকে তেল আনার প্রস্তাব করছেন? জি, আমি বলছি পাকিস্তান থেকে তেল আনতে হবে। এরকম ভারতীয় তেল রাশিয়া থেকে আসবে, নাস্তিকদের তেল, আবার হিন্দু ভারতে সেখানে রিফাইন হয়ে বাংলাদেশে আসবে। ইজ্জত থাকলো? তার উপর আবার গিদর আসতেছে, গিদরের গোস আসতেছে আমেরিকা থেকে। এগুলো চুলাতে জ্বালায় জ্বালায় খাবে? ছি 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 ছি, ইমান নষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো কোনো কথা নাকি? এগুলো কি বলেন আপনারা? আর যারা বলতেছে আমার জ্বলবে কোন দুঃখে, জ্বলতেছে তো তোমাদের। দেশের অর্থনীতি কোথায় গেছে বুঝতেছো না? ওই যে যারা, যে মৌলভী সাহেবের দাঁড়িয়ালা একটা দেখলাম সিকরা সিকরি করতেছে যে 2000 টাকা দেন, ও কি আমার জ্বলবে নাকি?
ব্যাংকে কি আমি 2 কোটি টাকা রেখে গেছি, যার রাখছে সে জ্বলতেছে, কেমন লাগে দেখো, কেমন লাগে? জ্বলতেছে কার বুঝো না, কার জ্বলতেছে বুঝো না, ওটা বুঝতেছে তারেক রহমান, ওটা বুঝতেছে জামাতের আমির। জ্বলতেছে কি জ্বলতেছে না? তোমাদেরই বরং জ্বলতেছে, জইলাকের পুইরা সরকার হয়ে যাইতেছে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য। আরো জ্বলবে, অপেক্ষা করো। শেখ হাসিনা আসে নাই, এখনই সিকরা সিকরি লাগাই দিছ। আমরা আসি নাই বাংলাদেশে, এখনই সিকরা সিকরি লাগাই দিছ। সিকরা সিকরি তো জ্বলবে তো তোমার আর কয়দিন পরে, পাবলিক জুতায় চাপার ধন্না সোজা করে ফেলবে। আর কয়দিন আমি তো চাই যে আওয়ামী লীগ, মানে অনেকেই চাইতেছে আওয়ামী লীগ, তার আমি চাই আওয়ামী লীগ একটু দেরি করে ক্ষমতায় আসুক। আমি চাইতেছি তাহলে বুঝতো যে আওয়ামী লীগ না থাকলে, শেখ হাসিনা না থাকলে কি হয়। 1 টাকা বিনিয়োগ আছে সোনার চান, জ্বলবে আমার না আপনি তোমাদের। বলছেন আওয়ামী লীগ আসবে, শেখ হাসিনা আসবে, কিন্তু বিএনপি নেতা বলছে ঘর থেকে ধরে ধরে। এটা যদি আমাদের শামীম ওসমান বলতো, তাইলে তো মহাভারত কোরআন শরীফ হয়ে যেত, কোরআন শরীফ মহাভারত হয়ে যেত, তাই না? এটা যদি আওয়ামী লীগের নেতা বলতো, এটা যদি যুবলীগের সম্রাট বলতো, এটা যদি ছাত্রলীগের রব্বানী ইনান বা ইয়ে বলতো আর কি, বুঝলে কি, সাদ্দাম, এরা বলতো, তাইলে তো বলতো গণতন্ত্র খতরেমে। এখন বিএনপির এটা বললে গণতন্ত্র খতরেমে দেয় না। বাংলাদেশের সবসময় গণতন্ত্র খতরেমে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে, ইসলাম খতরেমে থাকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। জামাত আইসা যখন 36টা করে হাঙ্গা করে, 32টা করে বিয়া করে আর বলাৎকার করে, তখন ইসলাম খতরেমে হয় না। যখন গিদরের গোছ আসে তখন গণতন্ত্র খতরেমে যায় না। যখন আমেরিকার সাথে চুক্তি করে তখন ইসলাম খতরেমে যায় না। ইসলাম খতরে যায় কেবল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে। এছাড়া শেখ হাসিনা 560টা মসজিদ বানাইলো, ইসলাম খতরেমে পড়ে যায়। এরা বানায় না কেন? এরা মসজিদ বানাইতে বলেন, ইসলাম খতরেমে করে এরা গণতন্ত্র। এখন আর গণতন্ত্র খতরেমে না। জামাতের সমালোচনা করলে গণতন্ত্র খতরেমে পড়ে, শিবিরের সমালোচনা করলে ইসলাম আর গণতন্ত্র দুইটাই খতরেমে পড়ে, পাকিস্তানের কথা বললে ইসলাম খতরেমে পড়ে, মুক্তিযুদ্ধের কথা বললে। কিন্তু এখন বাংলাদেশে মব ভায়োলেন্স কথা, মব করলে গণতন্ত্র খতরেমে যায় না। গণতন্ত্র তখন, গণতন্ত্র যে বলছেন আইনমন্ত্রী, গণতন্ত্র হলো জনগণের প্রতিক্রিয়া। জনাব আইনমন্ত্রী, থাইকেন সর্বোচ্চ আপনার 2 বছরই থাকবেন। আমার ভাবির জেঠা ইউনুস 18 মাস ছিল, আপনারা না হয় 18 মাসের জায়গায় নয় আপনারা 24 মাস থাকবেন। তারপরে এই কথাগুলো আপনাদের আওয়ামী লীগের যে কি সুবিধা হইতেছে, মানে প্রতি মুহূর্তে আমার ভাবির পোলা, ভাবির মাইয়া, তারপরে এমপি মন্ত্রী, তারপরে অন্য দল থেকে ভেগে আসা বিএনপিতে ঢোকা এমপি মন্ত্রী, তারপর কোটায় মন্ত্রী, অনুরোধের আসরের এমপি, যা বলতেছে, এবং কিছু বুদ্ধিজীবী যা বলতেছে আওয়ামী লীগের আগামীতে বিরোধী দলকে ঠেকাইতে, সমালোচনা ঠেকাইতে, বুদ্ধিজীবীদের ঠেকাইতে, পত্রিকা ঠেকাইতে, পাবলিকের কথার উত্তর দিতে, এবং এই যে বিএনপি জামাত এবং ইন্টারন্যাশনালি তাদের কথা ঠেকাইতে কোনো গবেষণা তাদের করতে হবে না। আওয়ামী লীগের জন্য সব বয়ান রেডি করে দিছে। যেমন যখন আওয়ামী লীগ এসে যখন এদের সবগুলো যে বলছে না যে ঘর থেকে বাড়াইতে দিব না, বাড়িকে ধরে ধরে আনবে, তখন এরা বলবে আমরা তো ঘর থেকে ধরে ধরে আনতে বলি চাই না, আপনারাই তো চাইছিলেন। এরা যখন মব ভায়োলেন্স, এরাও যখন মব করবে, এরাও যখন এরকম উষ্টাবে ধরে ধরে, তেল পোকার মতো ঝুলাবে, ঠিক আছে, ইন্দুরের মতো লিঙ্গুর ধরে ঢিল দিবে, তখন যখন এরা বলবে গণতন্ত্র খতরেমে, তখন এই যে এটা মব চলতেছে, সন্ত্রাস চলতেছে, ভায়োলেন্স চলতেছে, তখন আওয়ামী লীগের নেতারা বলবে, ছাত্রলীগের নেতারা, যুবলীগের, এটা তো মব না, এটা জনগণের প্রতিক্রিয়া। আবার আজকে একটা কি যেন এক চাকমা নাকি বাহারি আছে একটা, সে তো বলেইছে প্রয়োজনে ছাত্রদের জন্য, ছাত্র শিক্ষার লাভের জন্য ভায়োলেন্স করবে, মব করবে, সে তো বলেই দিয়েছে। এটা যদি ছাত্রলীগের কেউ বলতো এতক্ষণ বাংলাদেশে কলামের পর কলাম প্রসব করা শুরু করতো বাংলাদেশের বুদ্ধিজীবীরা। আর টক শোতে যারা আছে তারা মিনিটে মিনিটে মনে করেন যে প্রতি মিনিটে 10,000 বাক্য প্রয়োগ করতো, গণতন্ত্র খতরেমে, ছাত্র এভাবে কথা বলে। কিন্তু এখন আর কোনো সমস্যা নেই, আমরা দেখলাম তো, দেখতেছি তো। তো ওই লোকটা আবার বলছে পাগলের সুখ মনে মনে। হ্যাঁ, এই লোক, হ্যাঁ ঠিকই তো, পাগলের সুখ তো মনে মনে। আমরা দেখতেছি না তোমার সুখ, সুখের ঠেলায় আমাদের জামাল বেটা কথা আছে যে সুখের ঠেলায় একেবারে, ওই ভাষাটা প্রয়োগ করলাম না, এত সুখ, সুখের ঠেলায় 1 পয়সা বিনিয়োগ নাই। আর সাফা আমার হ্যাঁ সুখ কি না, তাই গো। পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় উপর ঢুকবা তো ছাত্রলীগের লুঙ্গির তলে, নাহলে যুবলীগের লুঙ্গির তলে, ওটা তো আমরা জানি, ওটা তো আমরা জানি। তখন আমরা হয়ে যাবো হইলো দেশদ্রোহী, তখন আমগরে বানাবা জামাত বিএনপি, আমগরে বানাবা বিদেশি। তখন তো তোমরা যায় ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকবো, ওটাও আমরা জানি, ওটাও আমরা জানি, এটা জানা আছে আমাদের। আমি জানি ওইগুলো তাদের চিনি, তারা কারা, এগুলো বলবে। পাগল সব মনে মনে কিনা বুঝতেছো না? কম লাগে, সেটাই ভাত আছে নাকি, সেটা মানে সেটাই ভাত আছে নাকি? সেই খলিল সে একটা পরকীয়ার জন্য এই দেশে পালিয়ে গেছিল, আমেরিকা ছিল বহু বছর। রজার খলিল ছিল, সে দাবি করতেছে সে আমেরিকান না। এত বছর তো হলে কোন ভিসা স্ট্যাটাস ছিল আমেরিকান,
সে তারেক রহমানকে জড়াইয়া কিন্তু হুমকি দিচ্ছে সে। এখন বলাৎকার করে তালেব এলেম বলাৎকার করে ধরা পড়ে তখন কি কয়, আমারে ধরো না, ইসলাম খত্রে মেয়ে কিনতে যাবে। এখন এটাই বলতেছে তারে ধরলে তারেক রহমান তো রাজনীতিবিদ। তারেক রহমানকে যে বের করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা মাজার হাড্ডি ভেঙেছে, তাকে ঝুলিয়ে রেখেছিল ফ্যানে, আমরা তখন বলতাম, তখন বিশ্বাস করতো না কেউ। এখন তো দেখি পত্রিকা আসে তাকে ঝুলিয়ে রেখেছিল সেনাবাহিনী। আওয়ামী লীগ কিন্তু তারেক রহমানকে ঝুলায় নাই, আওয়ামী লীগ কিন্তু তাকে দেশ থেকে বের করে দেয় না, এই সেনাবাহিনী তাকে মাজার হাড্ডি বের করে দিয়েছিল। তারেক রহমান তো রাজনীতিবিদ ছিল, তাকে মুসলেখা দিয়ে চলে যেতে হয়েছে একবারের জায়গায় 3 বার, 3 ঘন্টার মধ্যে 3 বার মুসলেখা দিয়ে দেশ সাথে। আমরা সবাই জানি। তুমি খলিলুর রহমান কেন গেলা? আরেকজনের বউয়ের সাথে লুচ্চামি করছো এবং তারা কোনো খুনি হয়ে গেছে, তারপর তুমি জেল খাটবা ডরে ভেগে গেছো আমেরিকা, ওটা আমরা জানি না? আর তুমি যে আমেরিকান, আমরা বলেছি আদালতে আমাদের যাইতে দাও, যাইতে দিবা দিবা না, আচ্ছা আদালতে যাওয়ার দরকার কি? মিস্টার খলিলুর, আমি চ্যালেঞ্জ করলাম আপনার চ্যানেলের মাধ্যমে, মিস্টার ব্লেজার খলিল, মিস্টার বেলেট খলিল, মিস্টার রোহিঙ্গা খলিল, তোমার বাপের যদি মুরত থাকে পররাষ্ট্রমন্ত্রী নাকি হয়েছে, উড়ে এসে জুড়ে বসে, মিস্টার ব্লেজার খলিল, তোমার মায়ের ভাতার যদি মুরত থাকে, তোমার আইডি কার্ডটা দেখাও। তুমি জাস্ট আইসা ভোটার আইডি কার্ডটা দেখাও, আর জাতীয় পরিচয় পত্র দেখাও। আমার তো আছে, আমি দেখাবো? আমার তো আছে, 1 মিনিট বলছি যখন দেখাই দেয় যে এইভাবে দেখাক। 1 সেকেন্ড নগদে সবকিছু করি। শেখ ফরিদ আমাদের আলোচক, চমৎকার একটা মানুষ। ব্লেজার খলিল যেহেতু এত কিছু বললো, আমাদের কিছু বলতে আমাকে দুঃখিত প্রিয় দর্শক, আমাকে একটু সময় দেন। এই যে মিস্টার ব্লেজার খলিল, তুমি এইভাবে তোমার আইডি কার্ডটা দেখো। এই যে আমার বাংলাদেশের জাতীয় পরিচয় পত্র, তোমার যদি মায়ের ভাতারের মুরত থাকে, তুমি এইভাবে দেখাও। তুমি দেখাও, পাসপোর্ট দেখাবো। এরা কিন্তু কোথাও ভোট দেয় নাই, ভোটার না। মিস্টার ব্লেজার খলিল, এই যে দেখো, এই যে শেখ ফরিদ, এই যে দেখা যাচ্ছে তো না? পাসপোর্ট দেখাবো। এই যে শেখ ফরিদ, তোমার এরকম মায়ের ভাতারের মুরত থাকলে এরকম একটা জাতীয় পরিচয় পত্র দেখো। পাসপোর্ট দেখাবো, আমাকে তাহলে আবার 30 সেকেন্ড সময় দিতে হবে। না, ঠিক আছে ফরিদ ভাই। হ্যাঁ, এই আমার ওটা আমার ব্যাগ থেকে বের করতে হবে, তাহলে তুমি ব্লেজার খুলে এভাবে দেখো। আর্মির ব্যাপারে আপনি তো অনেক চ্যালেঞ্জ দিচ্ছেন, অনেক কিছু বলছেন। উপদেষ্টা ডক্টর জাহিদ বলছে ইলেকশনের পর আর্মির কোনো মিনিস্ট্রি পাওয়ার নাই। ডিসি সম্মেলনে বলা হয়েছিল যে আর্মি সিভিল প্রশাসনের সাথে কাজ করবে। এখন আবার হোম মিনিস্টার বলছে জুনের মধ্যে আর্মি ব্যারাকে ফেরত যাবে। কোনটা বিশ্বাস করবো আমরা? আর নিজেরাই কি কয় তাই তো তারা জানে না। স্বরাষ্ট্রমন্ত্রী সকালে বললে বিকেলে বলে আমি জানি না। এই জাহেদ বলছে দেশে জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে জঙ্গি নাই। আমরা কারে বিশ্বাস করি? দুইজনের কানে ধরে তারা করায় রাখতে বলছি বাইতুল মোকাররমের মসজিদের সিঁড়িতে, দুইজনের কানে ধরে বলবেন যে তোরা কারা সত্য আগে বল। এই স্বরাষ্ট্রমন্ত্রী আর এই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহেদ নাকি ফাক্তার ডাকেত উড়ে এসে যে গুপ্ত জাহেদ কোন দল করে আর কেউ চিনেই না, মেম্বার হইতে পারবে নাকি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং মন্ত্রী? অদ্ভুত ব্যাপার। এই বিএনপি করে না কোন রাজনৈতিক দল করেছে? ওই নাগরিক ঐক্য মান্নাবের পিছিয়ে কয়দিন হাঁসের বাচ্চার মতো চুঁ চুঁ করছে, চিনে গে জাহেদের? আমি বুঝে উঠতে পারি না বিএনপি কে কোন আক্কেলে এর প্রতিমন্ত্রী বানাইলো, আমি বুঝি না কোন আক্কেলে তারেক রহমানের উপদেষ্টা বানাইছে। আমার তো মাথাই ধরে না, আমার তো মাথায় আসে না এই জাহেদকে যে বানাইছে। এই জাহেদ যে বলতেছে যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই, সার্কুলার কোথায় আইএসপিআর এর? সেনাবাহিনীর সার্কুলার কোথায় আমরা জানতে চাই, সরকারের সার্কুলার জানতে চাই, কোথায় তারা? আমরা তো দেখি না তো। আমাদের কি মনে হয় আমাদের জাহেদের মতো পাড়া মনে হয় আমাদের? আমরা বুঝি না কিছু। আর কিস্তিতে কেন যাবে সেনাবাহিনী? কিস্তিতে তোমরা যাবা না আমরা জানি, তোমরা কিভাবে যাবা সেই ব্যবস্থা আমরা করতেছি। যাবা না মানে যাবা, আবার দুলাভাই ডাকবা। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকে না থাকি, সরকারের তাদের সাথে সিভিল লোকদের তাদের কি কাজ এখানে? কি কাজ? প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, দেশ যুদ্ধ অবস্থা আছে, কেন তারা এখানে থাকবে? ওয়াই? না কোনো প্রাকৃতিক দুর্যোগ চলতেছে। আর প্রাকৃতিক দুর্যোগ চলে তো সারা দেশে একবার সেনাবাহিনী নামে না, যেখানে প্রাকৃতিক দুর্যোগ হবে সেখানে যাবে। যুদ্ধ হইলে তাহলে সারা দেশে যুদ্ধ হচ্ছে কারোর সাথে? আমাদের যুদ্ধ করার মুরত আছে এদের, চাপা মারা যারা, পাখি শিকার করার মতো যোগ্যতা আছে এদের, পাখি শিকার করতে পারবে। আরামে বসে বসে খাই তো, কোনো কাজ তো নাই। তাই কত লম্বা এনে আসছে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে। আর এই বিদেশি শক্তির, প্রভু শক্তির গোলাম হিসেবে এরা টিকে আছে এখন এবং টিকিয়ে রাখছে। ওগুলো আমরা বুঝি না। সেনাবাহিনী কিস্তিতে যায় কেন? বেড়াকে একবারে যায় না কেন? বাণিজ্য চুক্তিকে সবাই বলছেন দেশ বিক্রির চুক্তি, কিন্তু আজকে মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন দেশ বিক্রির চুক্তি কাউকে করতে দেয়া হবে না। দিনে মনে হইলো সেলিম আমাদের মহান বিপ্লবী কমরেড হাজি বলেন না কেন, তো হাজি কমরেড
হাজী মোহাম্মদ কমরেড সেলিম, তিনি এতদিনে মনে পড়লো এই কথাটা? আগে মনে ছিল না? ইউনূস সরকার ক্ষমতায় থাকতে গিয়ে গিয়ে বসে থাকতেন ইউনূসের দরবারে, খাজা বাবার দরবারে তো বসেছে মেলা, সেখানে বসে থাকতেন। এতদিনে মনে পড়লো? চিঙ্কু মামেরা এতদিনে লাফায়, ইউনূস থাকতে কথা বলে নাই কেন? ওইখানে গিয়ে বিপ্লবী সাইফুল হক দেখি এখন বয়ান দেয়, চক্কর বক্কর বর্তিরা এখন বয়ান দেয়, মেঘ মোল্লা পরশুরা বয়ান দেয়। তখন কোথায় ছিল যখন ইউনূস ক্ষমতায় ছিল? এগুলো এগুলো ভণ্ডামি, এগুলো তো আরেক ভণ্ডামি এই কমরেডদের। এই কমরেডরা বামপন্থীরা হলো আরেক জালিয়াত। বাংলাদেশে কোনো কমরেড আছে নাকি? বাংলাদেশে কেন এই সাবকন্টিনেন্টে কোনো বাম দল আছে? পাকিস্তানে বাম দল তো আশেকের রাসূল, আফগানিস্তান তো কোনো রাজনীতি নাই। এই ভারতে কয়টা বাম আছে, এগুলো জালিয়াত। মুসলিম জঙ্গিদের পক্ষে তারা কথা বলে। আর বাংলাদেশে কিছু বাম আছে, এরা আমেরিকার কথা বলে, পক্ষে কথা বলে, বিপ্লব আমেরিকার সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে সারাদিন জেহাদ করে, আবার আমেরিকা বউ পোলাপান পাড়ার আগে নিজেও গিয়ে আমেরিকায় থাকে। এগুলো বদমাইশি, আমরা জানি। তো বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? আমরা দেখেন তো সব বামপন্থী। ফ্রড মাঝহার আরেক বাম, ওর পোলা কই থাকে? বামপন্থীদের পোলা মানে আমেরিকা থাকে কেন? ইরানে যায় না কেন? ইরানে যায় না কেন? উত্তর কোরিয়া যায় না কেন? কিউবা যায় থাকে না কেন? চাইনাতে যায় থাকে না কেন? এত এত দরদ গাজাতে যায় থাকে না কেন? ফিলিস্তিনে যায় থাকে না কেন? এত ফাল পারে আমেরিকা যায় থাকে। এগুলো হচ্ছে এরকম ভণ্ড বাম। এগুলো বাংলাদেশে কোনো বামপন্থী আছে নাকি? কমিউনিস্ট ম্যানিফেস্টোরা চর্চা করে। বাংলাদেশে বামপন্থী দল থাকলে ভেবে তারা জাদুঘরে যাইতো। বাংলাদেশ, ভারতে কোনো বামপন্থী দল নাই। বামপন্থীরা যদি জেনুইন বামপন্থী থাকতো, তারাই তো এই ভারতবর্ষের ক্ষমতায় থাকতো। ভারতবর্ষ তো ভাঙতোই না বামপন্থী থাকলে। অরিজিনাল বামপন্থী থাকলে তাহলে মুসলিম লীগের ম্যানিফেস্টো লেগে ভারতীয় বামেরা। বামপন্থী নাই, বামপন্থীরা থাকলে আজকে ভারতবর্ষই ভাঙতো না, ঐক্যবদ্ধ থাকতো। ইউএসএস আর মানে সোভিয়েত ইউনিয়নের মতো থাকতো। এগুলো ভণ্ড, এগুলো কোথাকার এগুলো বাম? এগুলা কোনো বামপন্থী নেই ভারত বাংলাদেশে কোনো বামপন্থী, এগুলো ভণ্ড বাম। এরা আওয়ামী লীগ বিএনপিতে ভাত পাবে না, জায়গা পাবে না, তাই তারা এসে বামপন্থী হয়েছে। কোনো বাম আছে নাকি বাংলাদেশে? এরা না বিজেপি করতে পারে, না কংগ্রেসে ভাত পাবে। দেখেন না ভারতের মতো দেশে, গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তারা নীল হইলো কেন? নীল হয়ে গেছে। এই বাংলাদেশে তো এগুলো সব জাদু করে যাওয়ার অবস্থা। ওই গরুর মাংস খাওয়াইয়া বামগিরি করা, শুয়োরের মাংস একটা খাওয়াই না, ওইখানে দেখি বামগিরি কই থাকে। ওই গরুর মাংস বিলিয়ে দিয়ে ওই আর মাদ্রাসার পোলাপানদের খাওয়াইয়া বামপন্থী গিরি বাংলাদেশে না, আর হজ করে বামপন্থী গিরি বাংলাদেশে। একটু অন্যটা করে দেখ না দেখি মুরতে কতগুলা। তারা তো খুব কষাই বলদিরে কষাই বলে না। ইরানে যে তেহরানের কষাইরে তো কষাই একবার বলতে শুনি না। সারাদিন দেখি বাংলাদেশের বামপন্থীরা মৌলবীরে তো কই বাংলাদেশের বামপন্থী মোদি কষাই। তোর মায়ের ভাতার হয় নাকি? তেহরানের কষাই তোর মায়ের ভাতার হয়? তার নাম তো না ওটা বামপন্থী। কিসের বামপন্থী বাংলাদেশে? কোনো বামপন্থী নেই বাংলাদেশ, ভারতেও নেই বামপন্থী। এগুলো সব জালিয়াতপন্থী। কিসের বামপন্থী হলে আপনি কিভাবে মৌলবাদী শক্তিকে তোষণ করেন? বামপন্থী হলে কিভাবে আপনি জঙ্গিদের সমর্থন করেন? বামপন্থীতে কোনো ধর্মীয় মৌলবাদকে আপনি সমর্থন করতে পারবেন না। আপনি জয় শ্রীরাম স্লোগান দিলে আপনার শরীর জ্বলে, আল্লাহু আকবার বলে আমিন আমিন সুবহানাল্লাহ। এগুলো ভণ্ড আমরা চিনি, আর বাংলাদেশে বামদের আমরা চিনি। জি ফরিদ ভাই, আজকে একজন অ্যাডভোকেট আমাকে ফোন করেছিলেন। ফোন করে বললেন যে কোনোভাবে আপনি শেখ হাসিনার কাছে মেসেজটা পাঠান, উনি দেশে আসা উচিত, উনাকে কেউ জেলে আটকে রাখতে পারবে না, আপিল বিভাগের থেকে আমরা তাকে জামিন করাবো। উনি না থাকলে এই দেশটা থাকবে না, এই দেশটা টিকবে না। উনার মাঝে ভয় নাকি হচ্ছে ভারত উনাকে আসতে দিচ্ছে না, কারণ হচ্ছে এই পশ্চিমবঙ্গে বিজেপি যে উইনটা পেয়েছে বাংলাদেশে জামাত, কাজে ভারত এক পর্যায়ে ইউক্রেনের মতো বাংলাদেশে অভিযান চালাবে, দুই বাংলাকে এক করবে। এই ধরনের চিন্তার কোনো বাস্তব মনে হয় আপনার? আমি এটা বাস্তব কোনো কিছুই মনে করি না। ভারত যদি বাংলাদেশ ইউক্রেনের মতো দখলই করবে, তাহলে যখন বলছিল যে 7 সিটার খাইয়ে ফেলবে, ওই দিনই তো বাংলাদেশের আর্মিদের সেনাবাহিনী হেডকোয়ার্টার উড়াই দিত, বিজেপির হেডকোয়ার্টার উড়াই দিত যদি এটা হইতো। এগুলা অবাস্তব চিন্তা। ভারতে তো পাগলা, ভারতকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? এই 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি হলো জেহাদি মাইন্ড সেট আপ। তাদেরকে এই দেশ দখল করে বিপদে পারবে নাকি? কেউ কোনোদিন আগুনের বুকে নেয়, আগুন কেউ কোনোদিন মাদার কাটা গাচ্ছে না জড়াই ধরে? ভারতে তো পাগল হয়েছে নাকি? বাংলাদেশ যদি হাঙ্গা বসে, আমরা যদি সবাই বলে আসো ভারত আমাদের নাও, তাও তো নিবে না, যুদ্ধ করবে এখানে, যুদ্ধ করে নিতে আসবে। এত পাগল হয়েছে। আর ভারত বাংলাদেশকে কেন আক্রমণ করবে? কি কারণে আক্রমণ করবে? সে কি নিজের কানে নিজের নাকের মধ্যে নিজে খোঁচা দিবে, নিজের চোখে নিজে খোঁচা দিবে? কারণ এই বাংলাদেশ, বিশ্ব তো চাচ্ছে বাংলাদেশ একটা ব্যাটেল ফিল্ড হোক, এটা তো চাচ্ছে।
তো ভারত ওই সুযোগ দিবে না। ভারত কূটনীতিতে ভারত কতটুকু শক্তিশালী এখন বুঝি, ইউক্রেন কিন্তু এটা রাশিয়া আর ইউক্রেন না তো, বরং এটা চায়নার জন্য হেডেক হবে। চায়না এই কাজ করে, আপনারা বলি এটা অসম্ভব মনে হইতে পারে। আমি একদিন বলেছিলাম 4-5 বছর আগে পোস্ট দিয়েছিলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে, আমি বলছিলাম কোন একদিন পাকিস্তান বা কলকাতায় এসে পারমাণবিক বোমা হামলা করবে, বলছে না কয়েকদিন আগে, ওরা একটু ভবিষ্যৎবাণী করে, এটা কোনোদিন বাংলাদেশ দখল করলে চায়না এসে দখল করবে। ওই সারাদিন খাতায় পরে ভারত আসবে ভারত আসবে ভারত আসবে, পরে দেখে বার্মা এসে পড়ছে। আসে নাই বার্মা, 15 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা ঢুকাই দিছে। সারাদিন বই পড়বেন হলো ইতিহাসের, যা দেখবেন বাংলা সাহিত্যের প্রশ্ন এসে গেছে। ওইটা হলে তার সাথে আমি একেবারে 1% একমত না। মানে একটা সম্ভাবনা যে এটাও আমি দেখি না। ভারত কখনোই বাংলাদেশকে আগে আক্রমণ করবে না, ভারত কখনোই ইউক্রেন হবে না। ইউক্রেন আর রাশিয়ার যে সম্পর্ক আর বাংলাদেশ আর ভারতের সম্পর্ক আলাদা, এখানে প্রশ্নই আসে না। ইউক্রেনের মতো বোধাই না বাংলাদেশের মানুষ, ইউক্রেনের লোক বহুত বোধাই, তাই এটা হয়েছে। বাংলাদেশের মানুষ এগুলো জানে যে কি করতেছে। আপনি কি মনে করেছেন যে বাংলাদেশের মানুষ শুধু আমরাই বুঝি, তারা বুঝে না? ওই ভারতের বিরুদ্ধে যুদ্ধে ডাক দেন, কেউ যাবে না। ওই কয়েকটা মাদ্রাসার পোলাপান ছাড়া কিছুই যাবে না। আর পালে পালে মরবে। এখন কেউ যদি পালে পালে গড্ডলিকা প্রবাহ হয়ে মরতে যায়, আমাদের এলাকায় না, আমাদের বাড়ির সামনে রেল লাইন আছে, আমরা দেখতাম বিরাট সামনে বিরাট, তখন তো আজ থেকে 40 বছর আগে তখন তো এত ঘর বাড়ি ছিল না, ওইখানে এসে ওই রেলের ময়দানে এসে গড্ডালিকা ভেড়া ছেড়ে দিত। যখন রেলগাড়ি যাইতো না, আমরা আশ্চর্য হয়ে যেতাম। ওই একটা ভেড়া যেদিকে দৌড় দিত, সবটি ভেড়া রেল লাইনের ওই বগির নিচে গিয়ে মরতে হবে। বাংলাদেশের সব মানুষ গড্ডালিকা হয়েছে মাদ্রাসার মৌলবী ছাড়া। এই যে এত সাফা দেখেন না, ভারত যেদিন যদি আক্রমণ হতো পরিস্থিতি, সব তো পালায় যাবে, সব পালায় চলে যাবে এই দেশ থেকে। একটাকেও হারিয়ে লাগে খুঁজে পাবেন না মাদ্রাসার মৌলবী ছাড়া আর তালেব এলেম ছাড়া। বড় বড় যেগুলো মৌলবী সব পাকিস্তান পালাবে, কেউ থাকবে না। সেনাবাহিনী থাকে না, হাত পা উঠায় বলবে যে আসসালাম আলাইকুম ভাইজান, আসেন ভাইজান আসেন, এই হাত তুলে পয়সা থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করছে? চাপা মারে না। আর কেন ভারত আমাদের সাথে আক্রমণ করবে? কি কারণে করবে? চুল গায়ে ঘাও বানায় কে? এটা কি বাংলাদেশ নাকি? আবারও বলি, যদি ভারত আমাদের দেশকে দখল করতে চাইতো তাহলে 71 সালে দখল করে নিত। ওইটাই বলে 71-এ তারা সেই ভুলটা করছিল, না, বঙ্গবন্ধুর জন্য আর্মিটা। 71 তারা ভুল করে নাই। আমার মতে 71 দখল না করে তারা ভুল করে নাই। এখনো তারা যুদ্ধ করবে না, ভুল করবে না। চাণক্য নীতিটা ভালো করে পড়লেই বোঝা যায়। আপনি চাণক্যর নীতিটা বইটা যদি আপনি ওই বাংলা 4 নাম্বার 5 অনুবাদ থেকে অনুবাদ না, মূল বইটা পড়বেন, তাহলে বুঝবেন। আমাকে আগে ভারতকে খুব বোকা মনে হইতো, এরা বোকা নাকি, এরা এটা করে না কেন, ওইটা করে না কেন, এটা মনে হইতো। কিন্তু চাণক্য নীতিটা পুরাটা পড়ার পরে মনে হয়েছে যারা পৃথিবীতে তো অবশ্যই আধুনিক কূটনীতি তারা তো ফলো করেই, পাশাপাশি তারা চাণক্য নীতিকে বেশি প্রায়োরিটি দেয় এবং মহাভারতকে বেশি প্রায়োরিটি দেয়। তো আমি এই দুইটা খুব ভালোভাবে চর্চা করি, দিয়ে দেখি না তারা ঠিক আছে। ভারত তখনও দখল করে নাই, এখনো দখল করবে না। কি দরকার ভাই এটা নিয়ে তারা ঝামেলায় পড়বে? ভারত তো এখন তো বাংলাদেশ সীমান্তটাকে সবচেয়ে স্পর্শকাতর মনে করে, তারা মনে করে, কারণ এখান থেকে চিকেন নেকের হুমকি দেওয়া হয়। আর ওরা জানে যে এগুলো চিকেন নেকের হুমকি, এগুলো ভুয়া। মনে করেন 5 বছর শিশু যদি আইসা আমারে এই শোলা ছিলেন পাটখড়ি আইনে যদি আমার হুমকি দেয়, ফরি তোরা হেন করবো তেন করবো, আমি কি হাসাহাসি করবো না? ওর শক্তি আমি একটু ফু দিলেই তো পুড়ে যাবে, ঠিক আছে না? এখন মনে করেন যে এরকম সিক্রেট ওরা জানে বলে চিকেন নেক মিকেন কিছুই না, মৌলবাদীরা চিৎকার করে। এগুলো করলে চীন আসবে, আমেরিকা আসবে। দেখবেন কিছু বিদেশে থাকে, কিছু ফেসবুক ইউটিউবার থাকে, এরা দেখবেন বলতেছে সিলেট স্বাধীন করবে, সেখানে আমেরিকা বসাবে, চীন বসাবে, ভারত আঙুল ছুটবে। ভারত যেদিন মনে করবে বাংলাদেশ হুমকির মুখে, আমি বলে দিই আপনাকে ভারত কি করবে, আমি আপনাকে লিখে দিতে পারি, একেবারে এটাই হুবহু ঘটবে। একটু ব্যতিক্রম হবে, কিছুটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু এই মূল ঘটনা এটাই থাকবে। ভারত যেদিন মনে করবে বাংলাদেশ তার জন্য ঝুঁকিপূর্ণ, এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হতে দিবে, আর একটা হিন্দু রাষ্ট্র হবে, আর ওই যে ময়মনসিংহ ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশ বানায় আমাদের পানি খাইতে হবে, ধুয়ে পানি খাইতে হবে, 3টা ভাগে ভাগ করে ফেলবে। ও তুমি চায়নারে বসাবা, আমেরিকা বসাবা, ভারত কি করবে? ভারত যে এখানে রাশিয়ান সৈন্য আইনা বসায় রাখছে, এটা বুঝতে ভুলে গেছে আমাদের বাংলাদেশে বাঙ্গুরা। ভারতের সাথে সামরিক যুদ্ধ, এখানে রাশিয়ান সৈন্য চলে আসছে অলরেডি, এই খবর তারা রাখে। এরা যতক্ষণ দেখেন এই যে চিকেন নেক বলে ভারত ওইখানে তার সামরিক সমাবেশ ঘটায় ফেলছে, গোপনে তো আরো কোনো কিছু করছে। আমার কাছে অনেক ছবি ছিল, নিরাপত্তা বা ভিন্ন কারণে সেগুলো আমি দেখাইতে পারবো না, আমি দেখে ভয় পেয়ে গেছি। ভারত যে ওখানে আয়োজন করে ফেলছে, এগুলো বলে ভারতকে সতর্ক করে দিছে। পাশাপাশি এগুলো না করলে ভারত কিন্তু রাশিয়ার সাথে সামরিক চুক্তি করতো না। তারা অলরেডি সেখানে 4000 সৈন্য চলে আসছে, খুব সম্ভবত চলে আসছে অথবা চলে আসবে, আমার মনে হয় চলে আসছে, এবং তাদের সকল সামরিক চুক্তি করা আছে। তা আপনি এগুলো না করলে তো ভারত এই কাজটা করতো না। ভারতকে এই যে আমার ভাবির পোলারা হুমকি দেওয়ার কারণে বিজেপির যে উত্থান ঘটেছে পশ্চিমবঙ্গে,
শুধুমাত্র বাংলাদেশ কারণ না, বাংলাদেশ অন্যতম কারণ। দীপু দাসকে ভালো কাজ যেদিন জ্বালিয়ে দিয়েছে, আমি সেদিন বুঝতে পারছি যে ভারতে একটা কিছু ঘটবে, এবং ঘটেছে। ওই যে একটা সাধারণ মানুষ দীপু দাসকে জ্বালিয়ে দিয়েছিল, মহামেশ সেখানে ভালো কাজ। ও এগুলো যারা যে সাংবাদিক এটা বলেছে, আর শেখ হাসিনাকে আসবে, শেখ হাসিনাকে আটকে রেখেছে, এগুলো মনের মাধুরী মিশিয়ে যা তা বলা। শেখ হাসিনা আটকে রাখবে কেন? শেখ হাসিনা আটকে রাখার জন্য এখানে নিয়ে গেছে। শেখ হাসিনা যদি আটকে রেখেছে আপনি মনে করেন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী পাঠান, কারণ বাংলাদেশের নাগরিক তো সে, উদ্ধার করে নিয়ে আসেন। এগুলো তার মনের মাধুরী। ভারত মানে ভারত সম্পর্কে দেখবেন যে আর কিছুদিন যদি, আর কোনো কারণে যদি 5 বছর টিকে যায় এই সরকার, কথার কথা, যদিও টিকবে না এই সরকার, যদি কোনো কারণে 5 বছর টিকে যায় এই সরকার, দেখবেন বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে না, তারা 80% ভারতের গালি দিবে, বলবে ভারত এর জন্য দায়ী, ভারতই ফাঁসি হবে। এটা আমি লিখে রাখছি আগেই, যে জামাতেরা ওইটা ছড়াইতেছে, অলরেডি আওয়ামী লীগের ভিতরে ছড়াই দিচ্ছে জামাতিরা। জামাতের যে প্রপাগান্ডা ডিপো আছে, তাদের যে প্রপাগান্ডা সেন্টার আছে, সেখান থেকে অলরেডি আওয়ামী লীগের মগজে আর এটা সহজে খাবে। কারণ দিন শেষে এই বাংলাদেশের মানুষেরা মুসলমানই থাকে, মানুষও হয় না, আওয়ামী লীগও হয় না, মুসলমানই থাকতেছে, আর পেয়ারা পাকিস্তানি থাকতেছে। অলরেডি অনেকে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করছে, অনেক অনেক বুদ্ধিমান লোকেরা, আমার চেয়েও বেশি বুঝে, তারাও লেখা শুরু করছে। আমি জানি এটা অনেকে মনে করতেছে যেটা আওয়ামী লীগই ঘটায়। কয়দিন পরে বলবে, আপনি যদি 5 বছর টিকে, আপনি দেখবেন, আপনি দেখতে পারেন। এমনকি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে পেয়ারা আওয়ামী লীগ পাকিস্তানের সাথে আজকে বাংলাদেশ করছে, মাদক বিরোধী চুক্তি করছে। তারা তো মাদক সমঝোতায় মাদক আমদানির দেশ। মানে আমার হাসি আইতেছে, চোরাই চোরাই হালি, এক চোরাই হাঙ্গা করে আরেক চোরের শালি। মানে একটা হলো আবার দেশ বাংলাদেশ, আর একটা হলো আফিমের দেশ পাকিস্তান, এই দুইজনে বসে মাদক বিরোধী চুক্তি করে। এটা হাস্যকর ব্যাপার না? মানে বিষয়টা এরকম যে মিয়া খলিফা আর সনি লিওনি ভার্জিন হবে কিনা, ভার্জিনিটির চুক্তি করে। আমি সরি এই বক্তব্য, ভার্জিনিটি বলতে আসলে কিছু নাই, একটু উদাহরণ দেওয়ার জন্য বললাম। মানে মিয়া খলিফা আর মানে বিষয়টা এরকমই হয়ে গেছে আর কি, যে তারা ভার্জিনিটি নিয়ে কথা বলে। ইয়া ভাই 6 লাভ পুরো বাংলাদেশ 6 লাভ ইয়াবাতে। আগে তো দোষ দিছে যে শেখ হাসিনার সরকার করে, শেখ হাসিনার এমপি বদি এগুলো করতো, বদির বউ করছে। এখন কার বউ? এখন কোন বদি ক্ষমতা? এখন চিটাগাঙে কারা থাকে? এখন কিভাবে ইয়াবা আসে? আওয়ামী লীগের আমলের চাইতে দ্বিগুণ ইয়াবা বাংলাদেশে এখন আসে। আগে তো আওয়ামী লীগের আমলে মানে গিয়ে আনতে হইতো স্পটে, এখন ফোন করলে আপনার বাসায় হোম ডেলিভারি হয়ে গেছে। আগে আনতে হইতো দোকান থেকে, মানে এই যে যারা ড্রাগ ডিলার তাদের দোকান ছিল, এবং এর যারা ইয়াবা বেছে বেশিরভাগ দেখবেন আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে। মানে বেশিরভাগ যারা ইয়াবা বেছে 5 ওয়াক্ত নামাজি, কারা কারো প্যান্টের নিচে, টাকুর নিচে প্যান্ট কাটা দেখবেন, ঠিক আছে? তো এরা এই ইয়াবার দেশ। আর পাকিস্তান তো, আফগানিস্তান থেকে হিরোইন আনে, আফিম আনে, এগুলা এনে বিক্রি করে খায়। সন্ত্রাস তারা আসছে মাদক বিরোধী চুক্তি করতে। ওই যে কয়দিন আগে কোন নেতা যেন বলছে না, কয় মাদক গ্রহণ করে আয় মাদকের বিরুদ্ধে কয়, নইলে যায় এসে বয়ান দিয়ে মাদক খাবে। এগুলো ইয়ের কি করার যায়? মানে মানুষের কি বোকা মনে করে এরা, এরা মানুষের কি মনে করে? এরা মনে করে আমরা কিছু জানি না, বাংলাদেশের মানুষ কিছু বোঝে না, হাস্যকর। এরা যখন মাদক বিরোধী চুক্তিটা আসলে অন্য কাজে আসছে। শুভেন্দু অধিকারী জিতে গেছে, মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে, বিজেপি পাওয়ারে আসছে, এইটাকে কাউন্টার দেওয়ার জন্য পাকিস্তান চলে আসছে। এটা একটা মেসেজ। এখানে পাকিস্তানের কেউ আসা এই মুহূর্তে একটা মেসেজ। তা আমাদের আসতে হবে কেন? আমরা তো জানি যে বাংলাদেশ এখন বাংলাদেশ নাই। বাংলাদেশ 2024-এর 5ই আগস্টের 4টার পরে আর বাংলাদেশ নাই। সেদিন থেকে এটা পূর্ব পাকিস্তানে ফিরে গেছে। এই জিনিসটা আপনাকে মানতে হবে। যে পাকিস্তান আসলো না কি আসলো এটা দেখার আমাদের কি দরকার আছে? পাকিস্তানের জিনিসপত্র আসবে। আমেরিকা বুঝলাম মহাশক্তি, পরাশক্তি, তার ডরে আপনি তার মাংস চেক করতে পারবেন না, তার আন্ডা চেক করতে পারবেন না, তার ওষুধ চেক করতে পারবেন না, তার খাদ্যদ্রব্য চেক করতে পারবেন না, তার ওষুধ চেক করতে পারবেন না, সব নিতে হবে। কিন্তু পাকিস্তান কোথাকার কি, কোথাকার একটা ভিখারি রাষ্ট্র, তাকে বলা হয় ভিখারিস্তান। সেই পাকিস্তান থেকে জিনিসপত্র আসলে সেটা চিটাগাঙে চেক করতে পারেন না, বরং চেক করতে গেছে তার চাকরি চলে গেছে। পাখির খাবারের বীজের কথা বলে আপনি পপি বীজ নিয়ে আসছেন, সেই পাকিস্তান। দেখলে একটা মেসেজ। এই তো এইটা বাংলাদেশটা এখন পূর্ব পাকিস্তান হয়ে গেছে। শেখ হাসিনা যেদিন বাংলাদেশ থেকে চলে গেছে, এই বাংলাদেশটা পূর্ব পাকিস্তানের রূপ নিয়েছে। কোনো পার্থক্য নেই, যে যাই বলেন না কেন। সিংহ আমরা যত লাফালাফি করুক না, গাছরা গেলে পানি উঠে গেছে। ওই গাথার ওই শিয়াল, তারপরে সূচো কিছুই পাইছে না আর। কারণ গাছরা গেলে পানি উঠলে কাকি থাকতে পারে না, পাখি থাকতে পারে না। তো এই যে সিংহবাম মিঙ্কুবাম সিংহবাম এরা থাকতে পারবে। যা আছে সব এই মুহূর্তে কারা? এই মুহূর্তে যা আছে সব পাকিস্তানি। বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তানের রূপ নিয়েছে। কে আসলো কে গেল এটা নিয়ে আমাদের যায় আসে। আমরা শেষ করবো আজকে। ফজলি আর কিছু যুক্ত করবেন?
যুক্ত করার মধ্যে এটি আছে যে যে সাংবাদিক বলেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা ফিরিয়ে আনতে হবে না। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ তার নিজের পেটের ব্যথাতেই নিয়ে আসবে। পেটে ভাত থাকবে না, পরনে কাপড় থাকবে না, ওই যে ইউটিউবে ফেসবুকে গালি দেওয়ার মতো কারেন্টও থাকবে না, মোবাইল চার্জ দিতে হবে। তো শেখ হাসিনাকে তখন এমনি আনতে হবে, নিজের ব্যথাতেই নিজের আনতে হবে, কোনো উপায় থাকবে না। আর সে ভারত কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, আগে কোনোদিনই করবে না, নিশ্চিত থাকেন কখনোই আগে করবে না। কিন্তু এখন আপনি যদি চুল গায়ে গাও বানান, বাচ্চারা যখন ইয়ের কি করে ঢেল দেয় কিছু বলে না, কিন্তু চোখের মধ্যে যখন ঢেল দিবেন তখন তো ওই বাচ্চার বাপের চাপার ধর্ণা উড়াই দিবে, সেটা অন্য বিষয়। কিন্তু এটা চুল কাটে আমাদের জন্য ভালো হবে না, পড়শির সাথে ফষ্টি কাটে না। আমাদের গ্রাম্য ভাষায় আছে পড়শির সাথে ফষ্টি কাটে না। আর ভারতের শক্তিশালী প্রতিবেশী, সে নিরীহ দেখে আপনি বাঘটা নিরীহ দেখে মনে করেন না, বাঘ তো আর সবই কামড়ায় না, দুই একটা তো নিরীহ থাকে। এখন আপনি যদি মনে করেন যে নিরীহ বাঘ কিছু বলে না, কিন্তু বাঘ যখন বুঝবো যে তার পশ্চাৎ দেশে খোঁচা দিচ্ছেন, চোখে খোঁচা দিচ্ছেন, কানে খোঁচা, তখন কিন্তু বাঘ আপনাকে কামড় দিবে, এটা স্বাভাবিক। খবরটা আমি পড়ছিলাম আর খটকা লাগছিল যে দেখেন, এই বাংলাদেশের প্রগতিশীলতা এবং ধর্মান্ধদের বিরুদ্ধে, প্রগতিশীলতা নিয়ে যারা কাজ করেছে এবং ধর্মান্ধদের বিরুদ্ধে যারা লড়াই করেছে, তাদের প্রত্যেকটা মানুষকে ইউনূস সরকারের সময় হেনস্থার শিকার হতে হয়েছে। মেহফুজ শাওন, তাকে নিয়ে অনেকের অনেক রকম আপত্তি থাকতে পারে। একটা মানুষ সবার কাছে গ্রহণযোগ্য হয় না, তার মা আওয়ামী লীগ দলীয় সদস্য ছিলেন, এটাও কারো কারো কাছে আপত্তি থাকতে পারে। কারণ বিরোধী অংশের কাছে পছন্দ হতেই হবে এমন তো না। বিএনপি, জামাতে ইসলামী যারা করেন, এবি পার্টি যারা করেন, গণ অধিকার করেন, তারা তির্যক চোখে দেখতেই পারেন। এটা রাজনীতির প্রয়োজন। আবার রাজনীতিতে এমন মেরুকরণও হয়, দুদিন বাদে এক সময় দেখবেন যে মেহফুজ শাওনকে বিএনপির সমর্থকরা তারা পছন্দ করা শুরু করেছে। ধরেন কোনো কারণে মেহফুজ শাওন আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের যদি এখনো সমালোচনা শুরু করে, তাহলে বিএনপির মানুষজন পছন্দ করবে। সুতরাং রাজনীতিতে স্থায়ীকরণ বলতে কিছু নাই। মেহফুজ শাওন হুমায়ুন আহমেদের জীবনে এসেছিলেন। হুমায়ুন আহমেদের মতন একজন মানুষ, ওই যে 100 বছরে যেরকম রবীন্দ্রনাথ জন্মায়, 100 বছরে একজন হুমায়ুন আহমেদ জন্মায়। আমি অনেক অনেক আলোচনা করেছি, অনেক কন্টেন্ট করেছি হুমায়ুন আহমেদ সম্পর্কে। আমি ব্যক্তিগতভাবে এবং পারিবারিক পরিসরে তাকে দেখার সুযোগ পেয়েছি। হুমায়ুন আহমেদের অনেকগুলো মৃত্যুবার্ষিকী আমার সুযোগ হয়েছে মেহফুজ শাওন তার বাসায় দক্ষিণ হাওয়ায় ধানমন্ডিতে যেটা আয়োজন করেন সেটায় অংশগ্রহণ করার। আমি দেখেছি হুমায়ুন আহমেদের প্রতি তার যেই আবেগ, যেই শ্রদ্ধা, সেটা একটা ভিন্ন রকম। অনেকেই বলতে পারেন দ্বিতীয় স্ত্রী, বিয়ে করে অন্যায় করেছে, এই হয়েছে সে হয়েছে, কিন্তু তারপরেও তার জায়গাটা সে সেভাবে নিল। তার 2টা সন্তান, হুমায়ুন আহমেদ অকালেও সন্তানগুলো ম্যাচিউর হওয়ার আগে মারা গেছেন, সেই 2 সন্তানকে বেশ যথেষ্ট শিক্ষিত এবং মার্জিত ভাবে বড় করেছেন। কিন্তু যে খবরটা আমার সামনে, এই খবরটা নিশ্চয়ই সাংঘাতিক খটকার জন্ম দেবে। নিজের সন্তান নিরিতের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেন বলে জানিয়েছেন অভিনেত্রী, পরিচালক ও গায়িকা মেহফুজ শাওন। বৃহস্পতিবার 7 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমায়ুন পুত্র নিনিতকে নিয়ে পোস্ট দিয়ে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে মেহফুজ শাওন লেখেন, আগামীকাল 8 মে থেকে আমার কনিষ্ঠ পুত্র নিনিত হুমায়ুন সাহেবের ও লেভেল পরীক্ষা শুরু হবে। নিনিত সাহেবের বয়স 15 বছর। ওনার এবার 8ম শ্রেণী শেষ করে 9ম শ্রেণীতে উন্নীত হবার কথা ছিল। তিনি পড়তেন সিজিএসডি নামক বনানীতে অবস্থিত চমৎকার একটি স্কুলে। 5 আগস্ট 2024-এর নতুন স্বাধীনতার পর শুধুমাত্র ফেসবুকে নিজের মত প্রকাশের জন্য আমার গাড়িতে 3 বার মগবাজরা আক্রমণ করে। প্রতিবারই ড্রাইভারের সাথে নিনিত গাড়িতে ছিল, স্কুল থেকে ফিরছিল। 3য়বার আমার ড্রাইভারকে মারধর করে গাড়ির মূল কাগজপত্র কেড়ে নেওয়ার পর থানায় জানাতে গেলে তারা জিডিতে লেখেন অসাবধানতাবশত গাড়ির কাগজপত্র হারিয়ে গেছে, মানে মবের কথা উল্লেখ করতে দেয়নি। আসল কারণ না লেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা হতাশ হয়ে জানান ওদের উপরে নাকি মববাজদের বিরুদ্ধে কোনো রিপোর্ট নেওয়ার নিষেধ আছে। তিনি লেখেন, নিজের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে আমি তার স্কুলে যাওয়া বন্ধ করে দেই। প্রাইভেট কোচিং এ 1 বছর পড়াশোনা করে আমার ছেলেটা কাল থেকে ও লেভেল পরীক্ষা দেবে। তিনি আরো লেখেন, আপনারা নিনিত হুমায়ুন সাহেবের জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো মানুষ হতে পারেন। শাওন কতটা আক্ষেপ নিয়ে লিখছেন দেখেন, আমার ঢাকার বাসাতেও 5 আগস্টের পর বারবার মববাজদের আক্রমণ হয়েছে। বাচ্চাদের মায়ের বাড়িতে রেখে আমি নিজে 3 মাস এ বাসা ও বাসা দেখেছি। জামালপুরের এক অখ্যাত গ্রামে থাকা আমার বাবার বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়। সেই বাড়িতে মতিয়া চৌধুরী, তোফায়েল আহমেদ, জিল্লুর রহমানের মতো প্রবীণ রাজনীতিবিদরাও বেড়াতে গেছেন, যেখানে আমাদের পারিবারিক সব পুরস্কার এবং দেশ বিদেশের
দুর্লভ বইয়ের সংগ্রহে একটি পাবলিক লাইব্রেরি ছিল, সেখানে এখন শুধু বাড়িটির কঙ্কাল দাঁড়িয়ে আছে, আর মামলার যন্ত্রণা তো বাদই দিলাম। এসব কথা অবশ্য বিদেশে এসি রুমে কম্পিউটার স্ক্রিনের সামনে নিরাপদে বসে একটিভিজম করা বন্ধুরা বুঝবেন না। থাক, তাদের বোঝা না বোঝা নিয়ে আমার কি যায় আসে। দোয়া করি তারা নিরাপদে থাকুন, তাদের সন্তানেরা নিরাপদে থাকুন। নিশ্চয়ই বুঝতে পারছেন শেষ আক্ষেপটা মেহরাফুজ শাওন কাকে খোঁচা দিয়েছেন। এই আজকের দিনে বাংলাদেশে থাকা মানুষজনকে আগুনের মধ্যে ফেলে দিয়ে যারা আমেরিকা, ইউরোপ, ভারতের দিল্লিতে শাহনশাহে জীবন লিড করছেন, একটা মানুষকে দেখেন শুধুমাত্র ইউনূস সরকারের মতাদর্শের বিরোধী হওয়ার কারণে, শুধু ইউনূসের সঙ্গে দ্বিমত পোষার কারণে তাকে ফেসিবাদী বানানো হয়েছে, তাকে আওয়ামী লীগ বানানো হয়েছে। যদিও মেহরাফুজ শাওন কখনো আওয়ামী লীগ করেছেন বা হুমায়ুন আহমেদ কখনো আওয়ামী লীগ করেছেন এমন কোনো নিদর্শন নেই। হুমায়ুন আহমেদ সবসময় সত্যের পক্ষে কথা বলে গেছেন, অন্যায়ের বিপক্ষে কথা বলে গেছেন এবং উগ্র ধর্মবাদের বিরুদ্ধে তিনি কথা বলে গেছেন। আমাদের খুব আফসোস, হুমায়ুন আহমেদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে বই লেখা শুরু করেছেন, সেই বইটি আমরা ওইভাবে তার হাত দিয়ে আমরা দেখতে পাইনি। হুমায়ুন আহমেদের প্রয়াণের পর তার সন্তানরা প্রতি সন্তানই ভালো অবস্থানে ছিলেন। তার এক সন্তানের স্বামী আসিফ নজরুল, তিনি এই অন্তর্বর্তী সরকারের কুখ্যাত উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা ছিলেন। আমি জানি না পারিবারিক পরিসরে তাদের এই ব্যাপারে কোনো ধরনের কোনো বিষয় আছে কিনা, কিন্তু মেহরাফুজ শাওন বারবার ইউনূস সরকারের সময় হেনস্থার শিকার হয়েছেন। একটাই কারণ যে তিনি ইউনূস সরকারের মতাদর্শী না, এবং 5 আগস্টে যে ভয়াবহ নীল নকশা ছিল, মানে আওয়ামী লীগ হটানো, জনগণের বিপ্লব, বিদ্রোহ, অভ্যুত্থান, এটার আড়ালেও যে আরো একটা ভয়ঙ্কর শক্তি কাজ করেছে, এইটার বিপক্ষে মেহরাফুজ শাওন কথা বলেছেন। মগবাজির বিরুদ্ধে বলেছেন, মাজার লালন নাখড়া ভেঙে দেওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, এবং সেটার মূল্য তাকে দিতে হয়েছে সন্তানের 1 বছরের সেশন জলাঞ্জলি দিয়ে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হঠাৎ করেই ঢাকায়। যতটা গণমাধ্যমে জানা যায়, কোনো বিশেষ আমন্ত্রণ ছিল না, বরং তাদের পক্ষ থেকেই জানানো হয় তার আগমনের কথা এবং তার নিরাপত্তার কথা। কারণ কি? গণমাধ্যম থেকে আরো জানা যায়, মাদক চোরাচালানি নিয়ন্ত্রণে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি, সীমান্ত প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চুক্তি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। বাংলাদেশের সঙ্গে কোনো সীমান্ত পাকিস্তানের নেই, ফলে সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য আমাদের সীমান্তবর্তী যে সকল দেশ আছে, ভারত, মায়ানমার, তাদের সঙ্গে সীমান্ত সংক্রান্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি যৌক্তিক এবং গ্রহণযোগ্য। পাকিস্তানের সঙ্গে তো আমাদের কোনো সীমান্ত নেই, তাহলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে বাংলাদেশে কি কারণে? দ্বিতীয়ত, পাকিস্তানের সঙ্গে আমার সীমান্ত না থাকার কারণে আমাদের দেশ থেকে মাদক চোরাচালানি হওয়া বা পাকিস্তান থেকে মাদক এখানে আসা একমাত্র বিমানে ছাড়া আর কোনো সুযোগ নেই। নৌপথ, স্থলপথেও এমন সুযোগ সাধারণত থাকার কোনো সুযোগ নেই। এসব বিষয়ে চুক্তি করার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় চলে এলেন। বিষয়টা কি অন্য কোনো কিছু? পশ্চিম বাংলায় নির্বাচন অনুষ্ঠানের পরে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় লাভের পরে অন্যরকম কোনো কিছু কিনা? আতঙ্কিত কিনা? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অবৈধ ক্ষমতা দখলদার ছিলেন, তিনি তো পাকিস্তানের সঙ্গে একেবারে হরিহর আত্মা হয়ে গেছিলেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার থেকে শুরু করে সেনাবাহিনী, আমলা, মন্ত্রী সব একেবারে আসা শুরু হয়ে গেল। অতি সম্প্রতি বাংলাদেশ থেকে নাকি প্রশিক্ষণের জন্য আমাদের কর্মকর্তাদের পাকিস্তানে পাঠানো হচ্ছে। পাকিস্তানের কর্মকর্তাদের যে স্ট্যান্ডার্ড, সেটা আমাদের কোনো শিক্ষণীয় সুযোগ আছে নাকি আমাদের যে একটা
স্ট্যান্ডার্ড ব্যুরোক্রেসি, সেটাকে ধ্বংস করার জন্য কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে? এই প্রশ্ন কিন্তু সামনে চলে আসছে। 1971 সনের 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম বিকিয়ে দেওয়া, অনেক দেনা পাওনা বকেয়া রয়েছে। স্বাধীনতা বিরোধী গণহত্যাকারী পাকিস্তানের গুরুত্বপূর্ণ মন্ত্রী বাংলাদেশে আসার বিষয়টিকে কিভাবে দেখছেন আপনারা? অনেকেরই ধারণা কোনো দুরভিসন্ধি নিয়ে তিনি এসেছেন। বাংলাদেশের নির্বাচিত সরকারকে আবার কোন ফাঁদে ফেলবেন, নাকি ডক্টর ইউনূসের যে পাকিস্তানপন্থী ধারা সেটারই ধারাবাহিকতা রক্ষা করাবার জন্য কোনো প্ল্যান নিয়ে এসেছেন? পাকিস্তানের কোনো সরকার কিন্তু তার পূর্ণ মেয়াদ দিতে পারেনি। জনপ্রিয় ইমরান খানও এখন কারাগারে। সেই পাকিস্তানের কাছ থেকে বর্তমান নির্বাচিত সরকার প্রধান জনাব তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদ কি শিক্ষা নিতে যাচ্ছেন? এটা নিয়ে খুবই উদ্বিগ্ন অনেকেই। অনেক রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্বেগ সেখানেই। কেন হঠাৎ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে, এবং যে কারণ দেখানো হচ্ছে তা সম্পূর্ণরূপে অযৌক্তিক, অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য। থলের বিড়াল কি বেরিয়ে আসবে খুব শিগগির। এই দেশটাকে লুট করেছে, শুধু তার লিড করার জন্য ওই আগে যে বর্গী ছিল, বর্গী সরকারের মতো এসে বসছে এবং তারা শুধু লুট করেছে। এবং তাদের ভিতরে স্পেসিফিক অভিযোগ আছে, তাদের বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। যদি নিরপেক্ষ ধরেন তদন্তে যদি নির্দোষ প্রমাণ হয়েছে হবে না, কিন্তু ফৌজদারি অপরাধে গণহত্যায় কেন মানুষ ইয়ে পাবে না, সাজা পাবে না? আমি মনে করি ইউনূস প্রচুর অপরাধ করেছে, তার বিচার তার নাম ধরে অভিযোগ এসেছে দুদিকে। এবং ব্যারিস্টার সারোয়ার তিনি অভিযোগ করেছেন, লিখিত অভিযোগ, এবং তিনি তার মামলা খারিজ করে দিল। তাহলে দেশে আইনের শাসন কি করে থাকলো বলেন? তার মানে হচ্ছে এখানে বোঝা যাচ্ছে যে সরকারের নিশ্চয়ই কোনো আপনার ইয়ে আছে, প্ররোচনা না থাকলেও উদাসীনতা আছে। নাইলে একটা মামলা খারিজ করে কেমনে? ফরমাল সেটা তো তদন্ত হতে পারতো। সারা বাংলাদেশের প্রায় সব লোকই বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেক অপরাধ করেছে। তারা বিদেশের নাগরিক এনেছে, নাগরিক এনে প্রায় 17 জন আমি বের করেছি, তাদের নামও বলেছি। 17 জন বিদেশি নাগরিক এই সরকারের কমিশনে ছিল, সরকারের বিভিন্ন জায়গায় ছিল। ছাত্র জেনারেশন নষ্ট করে দিয়েছে ইউনূস, সব মন্ত্রণালয় বসিয়ে দিয়েছে এবং সব জায়গায় লুটতরা আছে তারা জড়িত। আমি বলেছি যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 55 বছরে পড়লো, আজ পর্যন্ত জাতি গঠন করতে পারলাম না। মুক্তিযুদ্ধের সময় যে দাবিগুলি ছিল, 90-এর আন্দোলনে একই রকম দাবি ছিল, 24-এর আন্দোলনে একই ছিল। আমরা আশা করেছিলাম যে তরুণরা অন্তত জাতিকে দিক নির্দেশনা দিবে। আমরা অন্তত মুক্তিযুদ্ধে 90-এ যারা বঞ্চিত হয়েছি অন্তত গণতন্ত্র সেটা তো পেলাম। এটার অবশ্যই সরকার এটার বিচার করা উচিত।